আমার মেয়ে কোথায়? ওকে আনতে এত সময় লাগছে কেন? স্যার, প্রিয়া মামুনিকে কোথাও খুঁজে পাচ্ছি না। ম্যাডাম, আপনি একটু আসবেন আমার সাথে? কি বলছেন কি আপনি? খুঁজে পাচ্ছেন না মানে? কি কি সেটা কি হচ্ছে? মানে বাবা 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 প্লিজ দুটো ছোট্ট ব্যাপার, এতগুলো মানুষ এত ইরেসপন্সিবল কিভাবে হয়? হসপিটালের সিসিটিভি ক্যামেরা চেক করেছো? স্যার, সিসিটিভি করিডোর সব খুঁজেছি, প্রিয়া মামুনি একা বের হয়ে গেছে। আমাদের লোকজন অনেক খুঁজেছে, কোথাও খুঁজে পাইনি, এখনো খুঁজছে স্যার। আরে নিয়ে যাব সকাল হলেই তোর মার কাছে তোকে নিয়ে যাব। এখন খেলে না, আমি খাবো না। খাবি না? হ্যাঁ, খাও, বলছি আমি মায়ের কাছে যাব, চুপ 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 বলছি, একদম কান্না করবি না, চুপ। কি করছিস বাবা? এইবার বুঝবে দুনিয়া সে জাত কি জিনিস। বলেন সময় হলে সব জানা যাবে। তখন এটা শুধু একটা কৌশলগত সিদ্ধান্ত নয়, এটা এই পরিবারের মধ্যে চলতে থাকা একটা দীর্ঘমেয়াদী সংস্কৃতির প্রতিচ্ছবি, যেখানে ক্ষমতা ধরে রাখার জন্য তথ্য নিয়ন্ত্রণ করাটাই স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের পরিবারের সন্তানরাও বেড়ে ওঠে এক অদ্ভুত পরিবেশে, যেখানে ভালোবাসা এবং নিয়ন্ত্রণের মধ্যে সীমারেখা ঝাপসা হয়ে যায়। আমরা দেখি একজন সন্তান তার বাবার প্রতি এত ভয় পান যে সহজ কথাও তাকে বলতে দ্বিধা করেন, আবার আরেকজন সন্তান তার মায়ের অনুমোদনের অপেক্ষায় নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ঝুলিয়ে রাখেন। এই পারিবারিক কাঠামো বিশ্লেষণ করলে বোঝা যায় এখানে প্রতিটা সম্পর্ক আসলে একটা লেনদেনের মতো, ভালোবাসা এবং আনুগত্যের বিনিময়ে নিরাপত্তা এবং সম্পদের প্রতিশ্রুতি, কিন্তু প্রকৃত মানসিক সংযোগ এখানে বিরল। ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তরাধিকার নিয়ে
এই ধরনের পরিবারে সবসময় একটা অদৃশ্য প্রতিযোগিতা চলতে থাকে, যেখানে প্রতিটা সদস্য নিজের অবস্থান সুরক্ষিত রাখার চেষ্টা করে, প্রয়োজনে অন্যকে দুর্বল প্রমাণ করার চেষ্টাও করে। এই প্রেক্ষাপটে যখন প্রধান পুরুষ চরিত্রটি স্মৃতিভ্রমে আক্রান্ত হন, তখন এটা শুধু একটা ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটা পুরো সাম্রাজ্যের ক্ষমতা কাঠামোর জন্য একটা বিশাল ভূমিকম্প। কে এখন সিদ্ধান্ত নেবে, কার হাতে ক্ষমতা থাকবে, প্রতিদ্বন্দ্বীরা কি এই দুর্বলতার সুযোগ নেবে? এই প্রশ্নগুলো এখন পরিবারের প্রতিটা সদস্যের মনে ঘুরপাক খাচ্ছে, যদিও প্রকাশ্যে কেউ তা স্বীকার করছে না। প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর আক্রমণ এবং গোপন স্থানের সন্ধানের যে সূত্র আমরা দেখেছি, তা প্রমাণ করে এই সাম্রাজ্যের ভিত্তি মোটেও নিরাপদ নয়। বাইরের শত্রুরা সবসময় সুযোগের অপেক্ষায় আছে, আর ভেতরের অবিশ্বাস তাদের সেই সুযোগ আরও সহজ করে দিচ্ছে। এই গল্পের মাধ্যমে লেখক আসলে আমাদের একটা গভীর সামাজিক সত্য দেখাতে চাইছেন। সম্পদ এবং ক্ষমতা যত বাড়ে, মানুষের মধ্যে সন্দেহ এবং একাকিত্ব ততই বৃদ্ধি পায়। যে ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষমতাবান, সেই আসলে সবচেয়ে বেশি একা, কারণ তার চারপাশে থাকা প্রতিটা মানুষ তার সম্পদ বা প্রভাবের কারণে কাছে থাকে, প্রকৃত ভালোবাসার কারণে নয়। এই পরিবারের মধ্যে সততার সংকট এতটাই গভীর যে এমনকি সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কগুলোতেও সন্দেহের ছায়া পড়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে, বাবা মেয়ের মধ্যে, এমনকি প্রভু এবং কর্মচারীর মধ্যেও। এই সার্বজনীন অবিশ্বাস গল্পের প্রতিটা চরিত্রকে একটা মানসিক কারাগারে বন্দী করে রেখেছে, যেখান থেকে মুক্তির কোনো সহজ পথ নেই। আর একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল, এই পরিবারের সংকটের মুহূর্তে সবাই একসাথে জড়ো হয়, উদ্বেগ প্রকাশ করে, প্রার্থনা করে, কিন্তু সংকট কেটে গেলেই আবার পুরনো দূরত্ব এবং রাজনীতি ফিরে আসে। এই চক্রাকার প্যাটার্ন দেখায় এই পরিবারের সমস্যা কোনো একক ঘটনা নয়, এটা বহু বছরের জমে থাকা অবিশ্বাস এবং যোগাযোগের অভাবের ফসল। যদি এই পরিবার সত্যিকার অর্থে এই সংকট থেকে শিক্ষা নিতে চায়, তাহলে শুধু বর্তমান বিপদ কাটিয়ে ওঠাই যথেষ্ট নয়, তাদের নিজেদের মধ্যেকার এই মৌলিক অবিশ্বাসের শিকড় খুঁজে বের করতে হবে। এই গল্প আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। সম্পদ এবং ক্ষমতা কি সত্যিকার সুখ এনে দিতে পারে, নাকি বাহ্যিক জাঁকজমকের আড়ালে প্রতিটা মানুষ আসলে একই রকম মানসিক দারিদ্র্যে ভুগছে? আপনাদের কি মনে হয়, এই পরিবার কি কখনো নিজেদের মধ্যেকার এই গভীর অবিশ্বাস কাটিয়ে উঠতে পারবে, নাকি সম্পদের এই মুকুট শেষ পর্যন্ত তাদের সম্পূর্ণ ধ্বংস করে দেবে? আপনাদের মতামত কমেন্টে জানান। বলেন, সময় হলে সব জানা যাবে। তখন এটা শুধু একটা কৌশলগত সিদ্ধান্ত নয়, এটা এই পরিবারের মধ্যে চলতে থাকা একটা দীর্ঘমেয়াদী সংস্কৃতির প্রতিচ্ছবি, যেখানে ক্ষমতা ধরে রাখার জন্য তথ্য নিয়ন্ত্রণ করাটাই স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের পরিবারের সন্তানরাও বেড়ে ওঠে এক অদ্ভুত পরিবেশে, যেখানে ভালোবাসা এবং নিয়ন্ত্রণের মধ্যে সীমারেখা ঝাপসা হয়ে যায়। আমরা দেখি একজন সন্তান তার বাবার প্রতি এত ভয় পান যে সহজ কথাও তাকে বলতে দ্বিধা করেন, আবার আরেকজন সন্তান তার মায়ের অনুমোদনের অপেক্ষায় নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ঝুলিয়ে রাখেন। এই পারিবারিক কাঠামো বিশ্লেষণ করলে বোঝা যায়, এখানে প্রতিটা সম্পর্ক আসলে একটা লেনদেনের মতো, ভালোবাসা এবং আনুগত্যের বিনিময়ে নিরাপত্তা এবং সম্পদের প্রতিশ্রুতি, কিন্তু প্রকৃত মানসিক সংযোগ এখানে বিরল। ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তরাধিকার নিয়ে এই ধরনের পরিবারে সবসময় একটা অদৃশ্য প্রতিযোগিতা চলতে থাকে, যেখানে প্রতিটা সদস্য নিজের অবস্থান সুরক্ষিত রাখার চেষ্টা করে, প্রয়োজনে অন্যকে দুর্বল প্রমাণ করার চেষ্টাও করে। এই প্রেক্ষাপটে যখন প্রধান পুরুষ চরিত্রটি স্মৃতিভ্রমে আক্রান্ত হন, তখন এটা শুধু একটা ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটা পুরো সাম্রাজ্যের ক্ষমতা কাঠামোর জন্য একটা বিশাল ভূমিকম্প। কে এখন সিদ্ধান্ত নেবে, কার হাতে ক্ষমতা থাকবে, প্রতিদ্বন্দ্বীরা কি এই দুর্বলতার সুযোগ নেবে? এই প্রশ্নগুলো এখন পরিবারের প্রতিটা সদস্যের মনে ঘুরপাক খাচ্ছে, যদিও প্রকাশ্যে কেউ তা স্বীকার করছে না।
প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর আক্রমণ এবং গোপন স্থানের সন্ধানের যে সূত্র আমরা দেখেছি তা প্রমাণ করে এই সাম্রাজ্যের ভিত্তি মোটেও নিরাপদ নয়। বাইরের শত্রুরা সবসময় সুযোগের অপেক্ষায় আছে, আর ভেতরের অবিশ্বাস তাদের সেই সুযোগ আরও সহজ করে দিচ্ছে। এই গল্পের মাধ্যমে লেখক আসলে আমাদের একটা গভীর সামাজিক সত্য দেখাতে চাইছেন। সম্পদ এবং ক্ষমতা যত বাড়ে, মানুষের মধ্যে সন্দেহ এবং একাকিত্ব ততই বৃদ্ধি পায়। যে ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষমতাবান সেই আসলে সবচেয়ে বেশি একা, কারণ তার চারপাশে থাকা প্রতিটা মানুষ তার সম্পদ বা প্রভাবের কারণে কাছে থাকে, প্রকৃত ভালোবাসার কারণে নয়। এই পরিবারের মধ্যে সততার সংকট এতটাই গভীর যে এমনকি সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কগুলোতেও সন্দেহের ছায়া পড়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে, বাবা মেয়ের মধ্যে, এমনকি প্রভু এবং কর্মচারীর মধ্যেও। এই সার্বজনীন অবিশ্বাস গল্পের প্রতিটা চরিত্রকে একটা মানসিক কারাগারে বন্দী করে রেখেছে, যেখান থেকে মুক্তির কোনো সহজ পথ নেই। আর একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল, এই পরিবারের সংকটের মুহূর্তে সবাই একসাথে জড়ো হয়, উদ্বেগ প্রকাশ করে, প্রার্থনা করে, কিন্তু সংকট কেটে গেলেই আবার পুরনো দূরত্ব এবং রাজনীতি ফিরে আসে। এই চক্রাকার প্যাটার্ন দেখায় এই পরিবারের সমস্যা কোনো একক ঘটনা নয়, এটা বহু বছরের জমে থাকা অবিশ্বাস এবং যোগাযোগের অভাবের ফসল। যদি এই পরিবার সত্যিকার অর্থে এই সংকট থেকে শিক্ষা নিতে চায়, তাহলে শুধু বর্তমান বিপদ কাটিয়ে ওঠাই যথেষ্ট নয়, তাদের নিজেদের মধ্যেকার এই মৌলিক অবিশ্বাসের শিকড় খুঁজে বের করতে হবে। এই গল্প আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। সম্পদ এবং ক্ষমতা কি সত্যিকার সুখ এনে দিতে পারে, নাকি বাহ্যিক জাঁকজমকের আড়ালে প্রতিটা মানুষ আসলে একই রকম মানসিক দারিদ্র্যে ভুগছে? আপনাদের কি মনে হয়, এই পরিবার কি কখনো নিজেদের মধ্যেকার এই গভীর অবিশ্বাস কাটিয়ে উঠতে পারবে, নাকি সম্পদের এই মুকুট শেষ পর্যন্ত তাদের সম্পূর্ণ ধ্বংস করে দেবে? আপনাদের মতামত কমেন্টে জানান। বলেন, সময় হলে সব জানা যাবে। তখন এটা শুধু একটা কৌশলগত সিদ্ধান্ত নয়, এটা এই পরিবারের মধ্যে চলতে থাকা একটা দীর্ঘমেয়াদী সংস্কৃতির প্রতিচ্ছবি, যেখানে ক্ষমতা ধরে রাখার জন্য তথ্য নিয়ন্ত্রণ করাটাই স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের পরিবারের সন্তানরাও বেড়ে ওঠে এক অদ্ভুত পরিবেশে, যেখানে ভালোবাসা এবং নিয়ন্ত্রণের মধ্যে সীমারেখা ঝাপসা হয়ে যায়। আমরা দেখি একজন সন্তান তার বাবার প্রতি এত ভয় পান যে সহজ কথাও তাকে বলতে দ্বিধা করেন, আবার আরেকজন সন্তান তার মায়ের অনুমোদনের অপেক্ষায় নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ঝুলিয়ে রাখেন। এই পারিবারিক কাঠামো বিশ্লেষণ করলে বোঝা যায়, এখানে প্রতিটা সম্পর্ক আসলে একটা লেনদেনের মতো। ভালোবাসা এবং আনুগত্যের বিনিময়ে নিরাপত্তা এবং সম্পদের প্রতিশ্রুতি, কিন্তু প্রকৃত মানসিক সংযোগ এখানে বিরল। ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তরাধিকার নিয়ে এই ধরনের পরিবারে সবসময় একটা অদৃশ্য প্রতিযোগিতা চলতে থাকে, যেখানে প্রতিটা সদস্য নিজের অবস্থান সুরক্ষিত রাখার চেষ্টা করে, প্রয়োজনে অন্যকে দুর্বল প্রমাণ করার চেষ্টাও করে। এই প্রেক্ষাপটে যখন প্রধান পুরুষ চরিত্রটি স্মৃতিভ্রমে আক্রান্ত হন, তখন এটা শুধু একটা ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটা পুরো সাম্রাজ্যের ক্ষমতা কাঠামোর জন্য একটা বিশাল ভূমিকম্প। কে এখন সিদ্ধান্ত নেবে, কার হাতে ক্ষমতা থাকবে, প্রতিদ্বন্দ্বীরা কি এই দুর্বলতার সুযোগ নেবে? এই প্রশ্নগুলো এখন পরিবারের প্রতিটা সদস্যের মনে ঘুরপাক খাচ্ছে, যদিও প্রকাশ্যে কেউ তা স্বীকার করছে না। প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর আক্রমণ এবং গোপন স্থানের সন্ধানের যে সূত্র আমরা দেখেছি তা প্রমাণ করে এই সাম্রাজ্যের ভিত্তি মোটেও নিরাপদ নয়। বাইরের শত্রুরা সবসময় সুযোগের অপেক্ষায় আছে, আর ভেতরের অবিশ্বাস তাদের সেই সুযোগ আরও সহজ করে দিচ্ছে। এই গল্পের মাধ্যমে লেখক আসলে আমাদের একটা গভীর সামাজিক সত্য দেখাতে চাইছেন। সম্পদ এবং ক্ষমতা যত বাড়ে, মানুষের মধ্যে সন্দেহ এবং একাকিত্ব ততই বৃদ্ধি পায়। যে ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষমতাবান সেই আসলে সবচেয়ে বেশি একা, কারণ তার চারপাশে থাকা প্রতিটা মানুষ তার সম্পদ বা প্রভাবের কারণে কাছে থাকে, প্রকৃত ভালোবাসার কারণে নয়।
এই পরিবারের মধ্যে সততার সংকট এতটাই গভীর যে এমনকি সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কগুলোতেও সন্দেহের ছায়া পড়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে, বাবা মেয়ের মধ্যে, এমনকি প্রভু এবং কর্মচারীর মধ্যেও। এই সার্বজনীন অবিশ্বাস গল্পের প্রতিটা চরিত্রকে একটা মানসিক কারাগারে বন্দী করে রেখেছে, যেখান থেকে মুক্তির কোনো সহজ পথ নেই। আর একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল, এই পরিবারের সংকটের মুহূর্তে সবাই একসাথে জড়ো হয়, উদ্বেগ প্রকাশ করে, প্রার্থনা করে, কিন্তু সংকট কেটে গেলেই আবার পুরনো দূরত্ব এবং রাজনীতি ফিরে আসে। এই চক্রাকার প্যাটার্ন দেখায় এই পরিবারের সমস্যা কোনো একক ঘটনা নয়, এটা বহু বছরের জমে থাকা অবিশ্বাস এবং যোগাযোগের অভাবের ফসল। যদি এই পরিবার সত্যিকার অর্থে এই সংকট থেকে শিক্ষা নিতে চায়, তাহলে শুধু বর্তমান বিপদ কাটিয়ে ওঠাই যথেষ্ট নয়, তাদের নিজেদের মধ্যেকার এই মৌলিক অবিশ্বাসের শিকড় খুঁজে বের করতে হবে। এই গল্প আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। সম্পদ এবং ক্ষমতা কি সত্যিকার সুখ এনে দিতে পারে, নাকি বাহ্যিক জাঁকজমকের আড়ালে প্রতিটা মানুষ আসলে একই রকম মানসিক দারিদ্র্যে ভুগছে? আপনাদের কি মনে হয়, এই পরিবার কি কখনো নিজেদের মধ্যেকার এই গভীর অবিশ্বাস কাটিয়ে উঠতে পারবে, নাকি সম্পদের এই মুকুট শেষ পর্যন্ত তাদের সম্পূর্ণ ধ্বংস করে দেবে? আপনাদের মতামত কমেন্টে জানান। বলেন, সময় হলে সব জানা যাবে। তখন এটা শুধু একটা কৌশলগত সিদ্ধান্ত নয়, এটা এই পরিবারের মধ্যে চলতে থাকা একটা দীর্ঘমেয়াদী সংস্কৃতির প্রতিচ্ছবি, যেখানে ক্ষমতা ধরে রাখার জন্য তথ্য নিয়ন্ত্রণ করাটাই স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের পরিবারের সন্তানরাও বেড়ে ওঠে এক অদ্ভুত পরিবেশে, যেখানে ভালোবাসা এবং নিয়ন্ত্রণের মধ্যে সীমারেখা ঝাপসা হয়ে যায়। আমরা দেখি একজন সন্তান তার বাবার প্রতি এত ভয় পান যে সহজ কথাও তাকে বলতে দ্বিধা করেন, আবার আরেকজন সন্তান তার মায়ের অনুমোদনের অপেক্ষায় নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ঝুলিয়ে রাখেন। এই পারিবারিক কাঠামো বিশ্লেষণ করলে বোঝা যায়, এখানে প্রতিটা সম্পর্ক আসলে একটা লেনদেনের মতো, ভালোবাসা এবং আনুগত্যের বিনিময়ে নিরাপত্তা এবং সম্পদের প্রতিশ্রুতি, কিন্তু প্রকৃত মানসিক সংযোগ এখানে বিরল। ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তরাধিকার নিয়ে এই ধরনের পরিবারে সবসময় একটা অদৃশ্য প্রতিযোগিতা চলতে থাকে, যেখানে প্রতিটা সদস্য নিজের অবস্থান সুরক্ষিত রাখার চেষ্টা করে, প্রয়োজনে অন্যকে দুর্বল প্রমাণ করার চেষ্টাও করে। এই প্রেক্ষাপটে যখন প্রধান পুরুষ চরিত্রটি স্মৃতিভ্রমে আক্রান্ত হন, তখন এটা শুধু একটা ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটা পুরো সাম্রাজ্যের ক্ষমতা কাঠামোর জন্য একটা বিশাল ভূমিকম্প। কে এখন সিদ্ধান্ত নেবে, কার হাতে ক্ষমতা থাকবে, প্রতিদ্বন্দ্বীরা কি এই দুর্বলতার সুযোগ নেবে? এই প্রশ্নগুলো এখন পরিবারের প্রতিটা সদস্যের মনে ঘুরপাক খাচ্ছে, যদিও প্রকাশ্যে কেউ তা স্বীকার করছে না। প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর আক্রমণ এবং গোপন স্থানের সন্ধানের যে সূত্র আমরা দেখেছি, তা প্রমাণ করে এই সাম্রাজ্যের ভিত্তি মোটেও নিরাপদ নয়। বাইরের শত্রুরা সবসময় সুযোগের অপেক্ষায় আছে, আর ভেতরের অবিশ্বাস তাদের সেই সুযোগ আরও সহজ করে দিচ্ছে। এই গল্পের মাধ্যমে লেখক আসলে আমাদের একটা গভীর সামাজিক সত্য দেখাতে চাইছেন। সম্পদ এবং ক্ষমতা যত বাড়ে, মানুষের মধ্যে সন্দেহ এবং একাকিত্ব ততই বৃদ্ধি পায়। যে ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষমতাবান, সেই আসলে সবচেয়ে বেশি একা, কারণ তার চারপাশে থাকা প্রতিটা মানুষ তার সম্পদ বা প্রভাবের কারণে কাছে থাকে, প্রকৃত ভালোবাসার কারণে নয়। এই পরিবারের মধ্যে সততার সংকট এতটাই গভীর যে এমনকি সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কগুলোতেও সন্দেহের ছায়া পড়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে, বাবা মেয়ের মধ্যে, এমনকি প্রভু এবং কর্মচারীর মধ্যেও। এই সার্বজনীন অবিশ্বাস গল্পের প্রতিটা চরিত্রকে একটা মানসিক কারাগারে বন্দী করে রেখেছে, যেখান থেকে মুক্তির কোনো সহজ পথ নেই। আর একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল, এই পরিবারের সংকটের মুহূর্তে সবাই একসাথে জড়ো হয়, উদ্বেগ প্রকাশ করে, প্রার্থনা করে, কিন্তু সংকট কেটে গেলেই আবার পুরনো দূরত্ব এবং রাজনীতি ফিরে আসে। এই চক্রাকার প্যাটার্ন দেখায় এই পরিবারের সমস্যা কোনো একক ঘটনা নয়,
এটা বহু বছরের জমে থাকা অবিশ্বাস এবং যোগাযোগের অভাবের ফসল। যদি এই পরিবার সত্যিকার অর্থে এই সংকট থেকে শিক্ষা নিতে চায়, তাহলে শুধু বর্তমান বিপদ কাটিয়ে ওঠাই যথেষ্ট নয়, তাদের নিজেদের মধ্যেকার এই মৌলিক অবিশ্বাসের শিকড় খুঁজে বের করতে হবে। এই গল্প আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। সম্পদ এবং ক্ষমতা কি সত্যিকার সুখ এনে দিতে পারে, নাকি বাহ্যিক জাঁকজমকের আড়ালে প্রতিটা মানুষ আসলে একই রকম মানসিক দারিদ্র্যে ভুগছে? আপনাদের কি মনে হয়, এই পরিবার কি কখনো নিজেদের মধ্যেকার এই গভীর অবিশ্বাস কাটিয়ে উঠতে পারবে, নাকি সম্পদের এই মুকুট শেষ পর্যন্ত তাদের সম্পূর্ণ ধ্বংস করে দেবে? আপনাদের মতামত কমেন্টে জানান।